বন্ধ করে দেওয়া হয়েছে। আরে ভাই সামনে দাঁড়ান ভিতরের লোক ভিতরে আসেন না। আরে ও বিশেষ করে আবার সবাই ঢুকছে ভাই কেন লাগাই দিবা শুভ শুভ ধরো আচ্ছা ঠিক আছে আপনার শেয়ার দিয়ে দিন ভিতরে ঢুকতে পারবেন নারী শিক্ষা মানুষের কর্মীর একটি অধিকার থেকে পূর্বে সিলগালা করে দিয়েছিলেন এবং হাইকোর্টের রায় নিয়ে কিন্তু তিনি আবারও তার শরীর খুলেছে এবং তিনি শোরুম কিছুক্ষণ আগে কিন্তু খুলে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি ভিতরে আসেন না চলে গেল আমরা তো ফুটেজ পাবো না অন্যজন চাইলে কাউকে ঢুকাইবেন না আমরাও ঢুকবো ওইগুলি বের করেন তাহলে আগুলি যেগুলি ঢুকছে তাহলে সবার অধিকার সমান দেয় বের করলে সবাইকে করে দেবেন একজন ঢুকলে তো 10 জন ঢুকবে কিছু করার নাই একটু ফুটেজটা দরকার আছে নিয়ে লই সামনে টেবিলের সামনে গিয়ে প্রস্তুতি নেন আপনাদেরকে বলছি যে একটু বাইরে থাকেন আপনাদেরকে দেওয়া হবে ঠিক করে আপনাদের হয়েছে সামনে যেতে দেখেন ওই একটু সাইডে খেয়াল রাখি পিছন দিকে খেয়াল রাখি নাম স্বাক্ষর তারিখ আমার সব জায়গায় পুরো নামে তারিখটা দিব আপনার এটা স্বাক্ষর আর আপনি বললেন আরেকজন কে ছিলেন স্টেটমেন্ট
একটু প্লিজ ধাক্কা দেওয়া যাবে না। আপনারা তো সাউন্ড নেই উনি তো না ইমন কোথায় ইমন আমাদের ম্যানেজার আস্তে আস্তে ইমন ভিতরে আসো ভিতরে চলে আসো উপস্থিত ছিল কি এখানে ব্রাঞ্চ ম্যানেজার না ব্রাঞ্চ ম্যানেজার ছিল না এটাই সিগনেচার ফোন নাম্বার লিখে দেবো। ফোন নাম্বার তারিখটা দাও এই আউটলেটে কি ও ছিল বাইরে বিরিপ করবে, বাইরে আপনারা সবাই বাইরে আবার সবাই একটু বাইরে চলে যান। ভাই বসে বসে মাইকটা বন্ধ করে ভাই ভাই
এই এটা বন্ধ না হলে অডিও আসবে না। ওয়েট কর কথা হচ্ছে। মানে এটা চলো লাইট দিলে দিয়ে হ্যাঁ আমি রেডি, আমার লাইভ দিয়ে আছে। রোবে লাইভ দিয়ে আছে। মিডিয়ার সকল আসসালামু আলাইকুম। আমি বিকাশ চন্দ্র পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ঢাকা বিভাগ শিক্ষার্থীদের কাজ করছি। আমাদের আজকে এখানে উপস্থিত রয়েছেন আমাদের সহকর্মী আমিনা আক্তার সহকারী পরিচালক, ইন্দ্রাণী রায় সহকারী পরিচালক, উপস্থিত আছেন এই মার্কেটের সাধারণ সম্পাদক জনাব হাসান সাহেব আছেন, আর সানবিজ বাই তনির যে স্বত্বাধিকারী মিসেস রোবাইয়া ফাতেমা তনি উপস্থিত হয়েছেন। আপনারা ইচ্ছা অবগত আছেন যে গত 13ই মে 2024 তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটা টিম এখানে এসেছিলেন। একজন অভিযোগকারী সানবিজ বাই তনির একজন ক্রেতা অভিযোগ করেছেন উনি পাকিস্তানি পোশাক তুলে বিক্রয় করেছেন, কিন্তু বাস্তবে সেটা পাকিস্তানি পোশাক নয়। এই মর্মে একটা অভিযোগ করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। সেই প্রেক্ষিতে একটা টিম এখানে এসেছিলেন এবং বিভিন্ন এখানে বেশ কিছু অ্যানোমালিস পেয়েছেন এখানে যে পাকিস্তানি পোশাকের সপক্ষে কোনো তথ্য প্রমাণ বা তালিকা প্রমাণ প্রদর্শন করতে পারেন। এছাড়া আরও বেশ কিছু সমস্যা ছিল, কসমেটিক্সের একটা বিষয় ছিল, এইসব কারণে প্রতিষ্ঠানটা বন্ধ করা হয়েছে সাময়িকভাবে, ব্যবসা কার্যক্রম বন্ধ করা হয়েছিল এবং এর প্রেক্ষিতে মিসেস তনিকে আমাদের অফিসে তলব করা হয়েছে এবং অপরাধ প্রমাণিত হওয়া 2.5 লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এবং সেই সাথে তনির ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য ভোক্তার স্বার্থে 10টা তাকে শর্ত মেনে চলার জন্য বলা হয়েছে, 10টা গাইডলাইন, যেগুলো পরিপালন করলে তার ভোক্তারা সুরক্ষিত থাকবে, তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো ভোক্তা যাতে প্রতারিত না হয়, এটাই ছিল 10টা শর্ত দেওয়ার কারণ। সে প্রেক্ষিতে মহামান্য আদালত আজকে সকালে একটা ডিরেকশন পেয়েছি যে তার দোকানটা খুলে দিতে হবে। আমরা একটা সে প্রেক্ষিতে আজকে দোকানটা খুলে দিয়েছি এবং মহামান্য আদালতের আরেকটা শর্ত ছিল তাকে পাকিস্তানি ড্রেস যাতে বিক্রি না করে সেটা পরিপালন করতে হবে। তো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান এবং তদন্তে যেটা উদ্ঘাটিত হয়েছে, স্থানীয়ভাবে তৈরি পোশাক উনি পাকিস্তানি বলে বিক্রয় করছেন। মহামান্য আদালতও কিছুটা হয়তো পাকিস্তানি স্বীকৃতি সময় মনে রাখার জন্য বলেছেন। সেক্ষেত্রে মহামান্য আদালত পরবর্তী হিয়ারিংয়ের জন্য রেখেছেন, কোনো সিদ্ধান্ত আজকে আমাদের আপনারা উপস্থিত ছিলেন, আমরা তার প্রতিষ্ঠান খুলে দিয়েছি, সে তার দোকানে যাবতীয় মালামাল সহ খুঁজে পেয়েছি। আচ্ছা, একটা বিষয় আমরা জানি যে 10 তারিখ হাইকোর্ট যে আদেশটা দিয়েছে দোকানটা খুলে দেওয়ার জন্য, তাহলে আজকে 12 তারিখ 2 দিন পরে এসে কেন? আমি অলরেডি আপনাকে বলেছি যে আমরা আজকে সকাল 9:30 আমরা আদেশটা পেয়েছি, হাইকোর্টের অর্ডারটা আজকে আমরা আজকে পেয়েছি, সে প্রেক্ষিতে আমরা কিন্তু গাড়ি করি আপনারা ছিলেন, আমরা বলতেছি খুলে দিয়েছি। আচ্ছা, আপনি আপনার বক্তব্যে আরেকটা বিষয় তুলে ধরেছেন যে ওনাকে যখন ওনার জরিমানা করা হয়েছিল আপনাদের অধিদপ্তরে, তারপর ওনাকে 10টা শর্ত জুড়ে দেওয়া হয়েছিল, কিন্তু 10টা শর্ত জুড়ে দেওয়ার জন্য আপনারা একই সাথে তার যে দোকান সেই দোকানটিও বন্ধ রেখেছেন, তাহলে কিভাবে তিনি 10টা শর্ত পালন করেন? শর্ত আমরা দোকানটি বন্ধ রেখেছি, আমরা জরিমানার সাথে 10টা শর্ত দিয়েছি। এই 10টা শর্ত তার অগ্রগতি প্রতিবেদন আমাদের অধিদপ্তরে দেওয়ার জন্য করেছি। এরপরে কিন্তু উনি যোগাযোগ করেন, যোগাযোগ না করার প্রেক্ষিতে তার প্রতিষ্ঠানটা বলা হবে কিনা বিষয়টা করতে পারে। আচ্ছা, এখন আপনাদের তার প্রতি কি নির্দেশনা? নির্দেশনা একটাই, আমরা যে 10টা তাকে শর্ত দিয়েছি, সেই গাইডলাইন দিয়েছি, এটা আমরা পোস্ট করবো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়ে এটা পরিপালন করছেন। আচ্ছা, স্বাভাবিক প্রক্রিয়া আপনারা এই ধরনের বন্ধ করে থাকেন সাময়িকভাবে, কিন্তু এটা আবার খুলেও দেন আপনাদের যেটা নিয়মিত কার্যক্রম, কিন্তু আদালতে যাওয়ার আদালতে তো ওনার একান্ত নিজস্ব বিষয়, যেটা উনি করতে পারবেন, এটা আমাদের জানা বিষয়। ভোক্তা অধিকার সংরক্ষণের 27 ধারা অনুযায়ী এই প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা রয়েছে, সেই অনুযায়ী আমরা কাজ করছি। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই অর্ডারটা গতকালকে পৌঁছে দেওয়া হয়েছিল, তো এটা হচ্ছে ছবি তুলে রাখার পরে বলা হয়েছে যে আগামীকালকে আসবেন, আজকে আছে আমাদের কার্যক্রম বন্ধ। না, আপনার ছবি গতকাল আমরা পাইনি, এটা আমরা আজকে সকাল 9:30 এসেছি, সেটার মধ্যে প্রমাণ রয়েছে। আপনারা ফেসবুক শুরু করার আগে উনি কিছু লিফলেট তৈরি করেছেন, যে তার বক্তব্য বেশ কিছু অসঙ্গতি বা আপনাদের বিরুদ্ধে গেছে দেখা আছে, সে বিষয়ে আমরা অবগত নয়, সেটা জানি না, সেটা আমরা নিশ্চিত
ঠিক আছে আমরা মনে হয় শেষ করে ঠিক আছে ঠিক আছে জি। ধন্যবাদ এখন হ্যাঁ, আপনি কিছু বলেন। আচ্ছা, ওনাদেরকে আচ্ছা কোনো প্রশ্ন আমরা শেষ করতে পারি না সাইড দেন একটু সাইড দেন হ্যাঁ আবার বলেন ঠিক কম করা আছে অনেক আগে থেকে। আচ্ছা তনিয়া আপা, আপনার দীর্ঘ 1 মাস পর আপনার প্রশ্ন পড়ে আমি প্রথমেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের নিকট কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া আদায় জানাই যে আমার দোকানটা গত 1 মাসের একটা পেরেশানি করে আমি হাইকোর্টের নির্দেশে আজকে খুলে দেওয়া। আমি ধন্যবাদ জানাইতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাদের দেশের বিচার ব্যবস্থাকে এতটা স্বচ্ছ রেখেছেন যে আমি একটা সরকারি প্রতিষ্ঠানের আমার সাথে অন্যায় হয়েছে বলে আমি মনে করছি যে আমি মহামান্য হাইকোর্টে গিয়েছি এবং আমি বিচার পেয়েছি। আমার আগে থেকেই মহামান্য হাইকোর্টের প্রতি আমার আস্থা ছিল এবং আমার মনে হয় এই রায়ের মাধ্যমে আমার আমি যে রায়টি পেয়েছি এবং আমি সন্তুষ্ট এবং আমার মনে হয় এটা একটা পুরো বাংলাদেশে বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য একটা দৃষ্টান্ত নজিরবিহীন একটা রায় মহামান্য হাইকোর্ট দিয়েছে। কারণ একটা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আমার উপর যে জুলুমটা করেছে বিগত 1টা মাস, এটা আসলে আমি বাধ্য হয়ে মহামান্য হাইকোর্টের কাছে গিয়েছি। কারণ আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা সবাই অলরেডি অবগত যে আমার দোকানটা 13 তারিখ যে ক্রেতা পণ্যটি ক্রয় করে তিনি সেটা অনলাইনে ক্রয় করে এবং উনি ক্রয় করার পরে 53 দিন পরে, যেখানে ভোক্তা অধিকারের 60 ধারা অনুযায়ী স্পষ্ট করে বলা আছে যে পণ্য ক্রয়ের 30 দিনের মধ্যে অভিযোগ করতে হবে, সেখানে যিনি ক্রেতা ছিলেন আমার, তিনি অনলাইন থেকে পণ্যটি কেনার আপনার 53 দিন পরে উনি ভোক্তা অধিকারে কমপ্লেন করে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদেরকে নোট দিতে চাই, আমার সানভিস বাই ধনী প্রতিষ্ঠান কোনোদিন কারো কাছ থেকে অ্যাডভান্স কোনো টাকা পয়সা নেয় নাই, আমরা কোনো কাস্টমার থেকে অ্যাডভান্স নিই না, আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেবো। এখানে আমরা একটা নোট দিয়ে রাখি কাস্টমারদেরকে, যেহেতু আমরা হোম ডেলিভারি দিই, আপনি আপনার সামনে অপশন আছে, আপনি ডেলিভারি ম্যান যখন যাবে আপনি পণ্যটি চেক করে তারপরে হচ্ছে আপনি পণ্যটি টাকা দিয়ে তারপরে রিসিভ করবেন। তো এখন একজন ক্রেতা সে 53 দিন পণ্যটি যে ব্যবহার করে নাই, সে যে ওয়াশ করে নাই, সেটার গ্যারান্টি কিন্তু আপনি বা আমরা কেউ বলতে পারবো না। তো যেটা আসলে সম্পূর্ণ আইন বহির্ভূত 53 দিন পরে ওনারা অভিযোগ গ্রহণ করে এবং সেটি ক্রেতা পণ্যটি ক্রয় করে অনলাইনে, কিন্তু ওনারা আমাদের শোরুমে এসে এটার কাগজ দেখতে চায় যে আমার সেলসম্যানদের কাছে। তো আসলে অনলাইনের পণ্যের কাগজটা তো আসলে সেলসম্যানরা শোরুমে দিতে পারবে না, বা এটা তো আমাদের একটা শোরুম, অনলাইনের বিষয়টা আসলে ওটার হিসাব তো আমাদের অফিসে থাকে। তো যাই হোক, তারপরে কিন্তু ওনারা যখন সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয়, কিন্তু তখন ওনারা ওনাদের ফেসবুক পেজে, ভেরিফাইড পেজে ওনারা পোস্ট করে, ওনারা বন্ধ করে সাময়িক সময়ের জন্য, কিন্তু ওনারা পোস্ট করে যে সিলগালা করা হয়েছে। তো সিলগালা আর সাময়িক সময়ের জন্য বন্ধ, দুটা কিন্তু দুই জিনিস। তারপরে যে সামাজিকভাবে আমি যে পরিমাণ হেয় প্রতিপন্ন, আমি মানসিকভাবে সামাজিকভাবে আমি হেয় প্রতিপন্ন হয়েছি মিডিয়ার ট্রায়ালের কারণে। কারণ আমার তখন বিষয়টা আসলে সানভিস বাই ধনী প্রতিষ্ঠান কেন্দ্রিক আর থাকে না, তখন আমি ব্যক্তি রুবায়েত ফাতেমা তনিকে আক্রমণ করে, আমি একজন নারী, আমাকে নানানভাবে বুলিং করে, আক্রমণ করে, ভুয়া টাইটেল, অযৌক্তিক হচ্ছে যে টাইটেল দিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়। আমার বাচ্চা স্কুলে যেতে পারে না, তখন আমার ভাই বোন, আমার বাবা নাই, আমি আমার ভাই বোনের গার্ডিয়ান, আমার ভাই বোন স্কুল কলেজে যেতে পারে না। মানুষ আমাকে চোর বলে, ভুয়া বলে, প্রতারক বলে, একটা অভিযোগ প্রমাণ হওয়ার আগেই মানুষ আমাকে এইসব বলে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও, বিভিন্ন পোস্ট, বিভিন্ন ভাবে বুলিং এবং আমার সন্তানের জন্য স্কুলে যেতে পারে না। তো এই যে আমার একটা সামাজিক ক্ষতি, মানসিক ক্ষতি এবং আর্থিক ক্ষতি, তারপরে আমি 13 তারিখ বন্ধ করার পরে 14 তারিখ আমি নিজের সশরীরে ওনাদের অফিসে আমি উপস্থিত হই এবং আমাকে তলব করে ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রাণী রায় এবং
যে অভিযোগকারী ছিল তিনি হচ্ছে লুবনা ইয়াসমিন, ওনার অভিযোগের প্রেক্ষিতে সর্বোচ্চ জরিমানা হচ্ছে 50,000 টাকা ইন্দ্রাণী রায় আমাকে জরিমানা করে। যেহেতু আমি ওই লাইভটাতে স্পষ্ট করে উল্লেখ ছিল পণ্যটি 50% ডিসকাউন্টে যাচ্ছে এবং এটা আমাদের স্টক ক্লিয়ারেন্স সেল, উনি পণ্যটি কিনে ফেব্রুয়ারি 3 তারিখে। তো সেখানে আপনার তারপরেও আমি এটার সর্বোচ্চ জরিমানা দিই, যেহেতু আমার 1 বছর আগের একটা পণ্য, এটার মেমো তো আমরা আসলে ভাবে সংরক্ষণ করতে হবে, এটাও আমরা জানতাম। যাই হোক, তারপরে আমি এক ধারায় জরিমানা দেওয়ার পরে আমাকে ইন্দ্রাণী রায় তলব করে, কিন্তু তারপরে ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জব্বার মন্ডল এসে আরেকজন ভুয়া অভিযোগকারী, আমি এমনটা বের করি, আরেকজন ভুয়া অভিযোগকারীর নাম রাজু একটা নাম লিখে আমাকে আরো 2 লাখ টাকা জরিমানা করে, যেটা আমি তখন জরিমানা টাকাটা প্রদান করতে বাধ্য হই। কারণ তখন ওই সময় আমার কাছে মুখ্য বিষয় ছিল যে যেহেতু সামনে ঈদ আর আমি আসলে আমাকে ব্যবসা করে চলতে হবে, আমি জরিমানা টাকাটা দিয়ে আমি এখান থেকে মানে আমার দোকানটা খুলতে চাই, এবং ওনারা আমাকে আশ্বস্ত করে জরিমানা টাকা, এখানে আমার জরিমানা রসিদ আছে, জরিমানা টাকা দিয়ে দিলে ওনারা আমাকে আমার দোকানটা খুলে দিবে। কিন্তু পরবর্তী সময় আমি জরিমানা দেওয়ার পরে ওনারা আমাকে বলে যে আপনার আমাদের সাথে একটা টক শো করতে হবে বিজু মহোদয়ের সাথে, তাহলে আমরা আপনার সব শোরুম খুলে দিব এবং আমরা আপনার অন্য কোনো শোরুমের অভিযান চালাবো না। তো স্বাভাবিকভাবে যেহেতু আমার আরো শোরুম আছে, তো আমি চাই নাই যে আমি আরো কোনো ক্ষতির সম্মুখীন হই, যেহেতু আমি সামাজিকভাবে বিধ্বস্ত, অলরেডি আমাকে বুলিং করে অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে। তো আমি তখন এক প্রকার আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি কিন্তু আমি টক শোতে যাই ওনাদের, এবং টক শোতে কিন্তু আমি ওনারা কথা বলেছে আমি আমার নিজের জায়গা থেকে। এবং আমি এটা এখনো বলতে চাই যে আসলে আমাদের শেখার কোনো শেষ নাই, আমরা প্রত্যেকটা মুহূর্তে শিখি। আমি অনেক কিছু শিখেছি সেটার মাধ্যমে, আমি হয়তো অনেক কিছু জানতাম না, কিন্তু আমি জরিমানা দিলাম, আমি টক শো করলাম, তারপরে কোনো এক অদৃশ্য কারণে এর পরের দিন থেকে আমার দোকান আর খুলে দেওয়া হয় না। কিন্তু আমি যার থেকে পাইকারি কাপড় কিনি, লাকনি কালেকশন নামে, তাদের দোকানে তারা অভিযান চালায়, তাদের দোকান থেকে একদিন পরে খুলে দেয়। এবং লাকনি যেখানে স্বীকারোক্তি দেয় সে আমার কাছে 5,000 পিস পাকিস্তানি ড্রেসে আমার কাছে হোলসেলে সে বিক্রি করে, তো সেখানে লাকনির দোকান খুলে দেওয়া হয় একদিন পরে, কিন্তু আমার দোকান কোনো এক অদৃশ্য কারণে কেন জানি খোলা হচ্ছে না, যেখানে আমি জরিমানা দিয়ে দিচ্ছি। এবং আমি জরিমানাটা দেওয়ার পরেও আমি কিন্তু বারবার যাই, তাদেরকে রিকোয়েস্ট করি। জরিমানার পরে তারা তদন্ত কমিটি গঠন করে, যদি তদন্ত কমিটি গঠন করতে হয় সেটা জরিমানার আগে করবে, পরে কেন তদন্ত কমিটি গঠন করা হলো? এবং লাঠিকে খুলে দেওয়া হলো, আমাকে খুলে দেওয়া হচ্ছে না, আমাকে দিনের পর দিন ঘোরানো হচ্ছে। এবং ওনারা যে আপনার যে 10টা শর্তের কথা বললো, সে 10টা শর্তের উত্তরও কিন্তু আমি তাদেরকে চিঠির মাধ্যমে এবং আমার যে ডকুমেন্টস যারা চেয়েছে ডকুমেন্টস সহ কিন্তু আমি ওনাদেরকে জমা দিয়েছি, এবং আমি এটা আমার আইনজীবীর মাধ্যমে আমি হাইকোর্টেও আমি এটা জমা দিয়েছি। এবং ওনারা যে চিঠিটার কথা বললেন 10টা শর্ত, সেই চিঠিটা ওনারা আমাকে কবে দিয়েছেন আমার কাছে আমার ফোনে একদম প্রমাণ আছে, আমি আপনাদেরকে দেখাইতে চাই। চিঠিটা জব্বার মন্ডল আমাকে পাঠিয়েছে, আপনারা চাইলে এটার ফটোস নিতে পারেন। জব্বার মন্ডল আমাকে এটা পাঠিয়েছেন হচ্ছে 24শে মে 2024, হ্যাঁ 24শে মে। কিন্তু ওনারা আমার দোকান বন্ধ করে 13 তারিখ, আমাকে জরিমানা করলো 14 তারিখ, তাহলে ওনারা আমাকে শর্ত দিল 24 তারিখ। তাহলে এতদিন ধরে আমার দোকান আমি ক্ষতির সম্মুখীন, আমার ব্যবসা বন্ধ হয়ে আছে। তো 24 তারিখ উনি আমাকে চিঠিটা, তাও ওই দিন শুক্রবার ছিল, উনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায়। এই চিঠিটা আমার পাশে আরেকটা শোরুম আছে, ওই শোরুমে পৌঁছায় হচ্ছে 27 তারিখে। তো এরপরে আমি কিন্তু চিঠির উত্তর ওনাদেরকে দেই, এবং চিঠির যত রকমের সবকিছু আমি দিই। এবং আমি আপনাদেরকে বলতে চাই, এর মধ্যে আমি ভোক্তা অধিকারী দিয়েছি, এবং এখানে কর্মকর্তা আমাকে আমার অপ্রাসঙ্গিকভাবে আমার পোশাক নিয়েও আমাকে হচ্ছে যে আপনার মন্তব্য আমাকে শুনতে হয়, যেটা আসলে কোনোভাবে এটার সাথে প্রাসঙ্গিক নয়। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নারীর স্বাধীনতা, নারী উন্নয়ন, নারীর কর্মসংস্থান, নারী উদ্যোক্তা তৈরির জন্য এত কাজ করছেন, যেখানে তিনি স্বয়ং আমাদেরকে অভয় দিচ্ছেন, তাহলে কি আমি বলতে চাই নারীর পোশাক নিয়ে মন্তব্য করে ওনারা কি মৌলবাদিতার পরিচয় দিচ্ছেন? এবং আমি হাইকোর্টে যাওয়ার পরেও হচ্ছে যে আপনার আমি হাইকোর্টে যাওয়ার পরে ওনারা বিভিন্নভাবে সময় ক্ষেপণের চেষ্টা করে। মহামান্য আদালত হচ্ছে যে আপনার সেখানে হচ্ছে রোল জারি করে, এবং রোল জারি করার পরে হচ্ছে গত 10 তারিখে হচ্ছে মহামান্য আদালত হচ্ছে অর্ডার দেয়। এখানে আমি আরেকটা জিনিস আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই যে অর্ডারের পরে আদেশ যখন দিলেন, ওনারা বললেন যে ওনারা আদেশের কপি হচ্ছে আজকে সকালে পেয়েছেন। আদেশের সময়ে
মহামান্য আদালত যখন বারবার আদেশ দেয় তখন সেখানে ওনাদের দুজন কর্মকর্তা এবং ওনাদের আইনজীবীগণ উপস্থিত ছিলেন। তাহলে ওনারা কি শুনে নাই যে মহামান্য আদালত কি বলেছে? এবং অর্ডারের পরে আমি অ্যাডভোকেট সার্টিফিকেট আমি নিজে ডিসি মহোদয় এবং জব্বার মন্ডলকে হোয়াটসঅ্যাপে পাঠাই, আমি মেইল করি নিজে। এবং আমি যখন, কারণ আমার একটা দিন যাওয়া মানে আমার ব্যবসা নষ্ট হয়, একটা দিন যাওয়া মানে আমি এখন পর্যন্ত আমার স্টাফদের কোনো বেতন বোনাস দিতে পারি নাই। আমি 10 তারিখে আমি অ্যাডভোকেট সার্টিফিকেট দিলে কিন্তু তাদের দোকানটা খুলে দেওয়া হচ্ছিল। আমি অ্যাডভোকেট সার্টিফিকেট নিয়ে পুলিশ প্লাজায় আসি এবং পুলিশ প্লাজার মার্কেট কর্তৃপক্ষ বারবার তাদের সাথে জব্বার মন্ডলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। লাস্টে তিনি সন্ধ্যার সময় ফোন দিয়ে বলে যে আমি না বলা পর্যন্ত দোকান খুলবে না। তাহলে কি উনি হাইকোর্টের উপরে চলে গেলেন? তারপরে হচ্ছে যে আমরা তারপরের দিন সকালবেলা আমাদের মানে গতকালকে আমাদের মার্কেট কমিটির আমাদের সেক্রেটারি সাহেব এবং আমাদের মার্কেটের ম্যানেজার হচ্ছে সশরীরে অ্যাডভোকেট সার্টিফিকেটটি হাতে করে নিয়ে যে ভোক্তা অধিকার সংরক্ষণে যায় এবং ডিজি মহোদয়ের সাথে দেখা করে। কিন্তু তারপরেও তিনি বলে যে না, আমরা হচ্ছে যে লিখিত অর্ডারের কপি না পাওয়া পর্যন্ত দোকানটা খুলে দিব না। মানে এটা কি শুধুমাত্র কোনো একটা অদৃশ্য কারণে আমাকে হয়রানি করার জন্য কি এই কাজটা করা হয়েছে? নয়তো হাইকোর্টের অর্ডারের পরে কেন খুলে দিবে না? আমি বিষয়টি গতকাল আমার আইনজীবী মহামান্য হাইকোর্টে আবার হচ্ছে মহামান্য হাইকোর্টকে জানায়। তখন হচ্ছে যে বিচারপতি হচ্ছে যে উনি স্পষ্টভাবে হ্যাঁ আমি জানাই এবং আদালত অধিদপ্তরের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন এবং হচ্ছে যে আদালত দুপুরে হচ্ছে সার্টিফাইড কপি দেন। এবং সার্টিফাইড কপিটা আমরা তো আদালতের একটা নির্দিষ্ট একটা সিস্টেম আছে, সার্টিফাইড কপিটা নিতে ভোক্তা অধিকারে আমার উকিলের লোক আস্তে আস্তে 5:15 বাজে। তখন সেখানে ওনাদের অফিসের সকল মানে মোটামুটি অনেকেই উপস্থিত ছিলেন। তো আমার গতকালকে যখন অর্ডারের কপিটা নিয়ে যায়, ওনারা অর্ডারের কপিটা বের করে ছবি তুলে রাখে কিন্তু অর্ডারটি রিসিভ করে না। এটাও কি আমাকে হয়রানিমূলক নয়? অর্ডারটা রিসিভ করে না কারণ যেন আমি গতকালকে দোকানটা খুলতে না পারি, তাহলে ওনারা ছবি কেন তুলে রাখলেন? আর ওনারা যদি ওনারা বলে অফিস আওয়ারের বাইরে রিসিভ করবো না, অফিস আওয়ারের বাইরে সরকারি কর্মকর্তা যদি অফিসে অবস্থান করতে পারেন তাহলে চিঠি কেন রিসিভ করবেন? আজকে সকালে পুনরায় সকাল 9টায় ওনাদেরকে অর্ডারের কপি পাঠানো হয়। তারপরে মহামান্য আদালত 24 ঘন্টার সময় দেয় ওনাদেরকে অর্ডারের লিখিত কপিতে, 24 ঘন্টার মধ্যে আমার দোকানটি খুলে দেবে। এই প্রেক্ষিতে ওনারা আজকে এসে আমার দোকানটি খুলে দেয়। এখন আজকে 28 দিন পরে আমার দোকানটি খোলা হয়, প্রায় 30 দিন বা গত 13 তারিখে বন্ধ হয়, আজকে 12 তারিখ। তাহলে এই যে আমি এখন আমার প্রশ্নগুলো আপনাদেরকে বলি। আদালত বলেছেন আমার দোকান বন্ধ করা যুক্তিসঙ্গত নয়, নট রিজনেবল, এটা মেনশন করেছেন হচ্ছে আদালতের রায়ে। তাহলে জব্বার মন্ডল কেন অযৌক্তিকভাবে আমার দোকান 28 দিন বন্ধ রাখলেন? কেন আমাকে আদেশের কপি না দিয়ে জরিমানা করা হলো? আমার দোকানকে তারা বন্ধ করেছিল, তখন কিন্তু আমাকে কোনো আদেশের কপি তারা দেয় নাই, জরিমানার পরেও কোনো আদেশের কপি আমাকে দেয় নাই। এবং রাজু নামের যে অভিযোগকারী ওনারা পেলেন, আরেকটা 2 লাখ টাকা জরিমানা রাজু নামের যে অভিযোগকারীর নাম লিখতেন, সেই রাজু ব্যক্তিটিকে, এই অদৃশ্য রাজু ব্যক্তিকে, আর আমাকে যে লাঠি মাল দেয় তার দোকান কিভাবে খুলে গেল? আর আমার দোকান কোন অদৃশ্য কারণে বন্ধ থাকলো? একজন নারী উদ্যোক্তার পোশাক নিয়ে কটূক্তি এবং অপমান কেন করা হলো? আদালতের নির্দেশের পরেও কেন এত চলচাতুরি আমার সাথে করা হলো? এই যে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইলাম এবং আমি এখন পর্যন্ত আমার বেতন বোনাস আমি দিতে পারি নাই, এটার দায় আসলে কে নেবে? প্রশ্ন আছে। আমি আরো একটা কথা ভাইয়া যুক্ত করতে চাই, সেটা হলো এই পর্যন্ত নিশ্চয়ই আপনারা জানেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর না হলে 25 থেকে 30 হাজার অভিযান কিন্তু তারা পরিচালনা করেছেন। সেখানে আমি একমাত্র যে কিনা যার দোকান ওনারা এতদিন বন্ধ রাখলেন কোনো অদৃশ্য কারণ ছাড়া, এবং যেখানে অভিযানের পরের দিনই আমি কিন্তু জরিমানাটা দিয়ে দিই। এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস অবগত করি, এর মধ্যে আমি কি পরিমাণ হয়রানির শিকার হয়েছি। আমি আসলে আমি যখন ওনারা আমার দোকানটা যখন খুলে দেয় না, তখন আমি আমার আইনজীবীর মাধ্যমে, আমি যখন ওনাদের কাছে প্রায় 10 দিন ধরে ঘুরতেছি আমার দোকান খুলে দিচ্ছেন, আমার আইনজীবীর মাধ্যমে যখন ওনাদেরকে নোটিশ প্রেরণ করি, তখন জব্বার মন্ডল মিডিয়া সহ আমার অফিসে রেড দেওয়ার চেষ্টা করে। তখন আমার অফিস, আমি কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, সামাজিকভাবে আমি মুখ দেখাতে পারছিলাম না, আমার অফিস বন্ধ থাকায় সে আমাকে নতুন করে আর কোনো ঝামেলায় ফেলাইতে পারে না। এবং সে আমার অফিস বন্ধ হয়ে সে আবার আমার ধানমন্ডি শোরুমে অভিযান করতে যায় মিডিয়া সহ, কিন্তু তখন ধানমন্ডি শোরুমটি ওই দিন সাপ্তাহিক ছুটি থাকার কারণে সে আমার ধানমন্ডি শোরুমে অভিযান পরিচালনা করতে পারে না। তখন আমি ভয় পেয়ে স্বাভাবিকভাবে আমার প্রতিষ্ঠানের সকল কার্যক্রম আমি বন্ধ করে দিই এবং মহামান্য হাইকোর্ট রুল জারি করার পরে পুনরায় আমি আমার প্রতিষ্ঠানের কার্যক্রম চালু করি, অন্যান্য শোরুমগুলো এবং আমার অফিস। তাহলে এই যে নারীর প্রতি সহিংসতা, এটার কারণ কি? আজকে কি শুধুমাত্র আমি একজন নারী উদ্যোক্তা বলে আজকে আমাকে এত পেরেশানির শিকার হইতে হলো?
পরিমাণ ক্ষতি হয়েছে এই 1 মাসে? আমার 1 মাসে আমার ব্যাপক ক্ষতি হয়েছে। এটা আমার মান সম্মান, আমি বললাম আমার বাচ্চা স্কুলে যেতে পারে না, আমি কতটা সামাজিক ভাবে আমি বিধ্বস্ত। আমার অনলাইনের সেল ফল করছে, আমার কোনো শোরুমে কাস্টমার যায় না কত মানুষ আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে একদম। এবং গুলিস্তান যে শব্দটি, গুলিস্তান শব্দটি কোথায় পেয়েছে, মানে যারা নিউজ করেছে বা যারা এই ধরনের টাইটেল ব্যবহার করেছে, গুলিস্তান শব্দটিতেও ভোক্তা অধিকারের কোনো কর্মকর্তা মুখে বলেন এই গুলিস্তান শব্দ। আপনার বক্তব্যের মধ্য দিয়ে আমরা যেটি পরিষ্কার জানতে পারলাম যে আপনি বলছেন যে ভোক্তা অধিকার আপনাকে মূলত এক ধরনের হয়রানি করেছেন এবং আপনি আর্থিকভাবে এবং সামাজিকভাবেও আপনি হেয় প্রতিপন্ন হয়েছেন এবং এই হেয় প্রতিপন্নের শিকার হয়েছে আপনার পরিবারের সদস্যরা। এখন আমরা আপনার কাছে জানতে চাই, আপনি কি পরবর্তী কোনো আইনি পদক্ষেপে গিয়ে কি কোনো ক্ষতিপূরণ দাবি করবেন বা আদালতে যাবেন? অবশ্যই আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি আমার বক্তব্যের শুরুতেই বললাম বাংলাদেশের বিচার ব্যবস্থা এখনো এতটা স্বচ্ছ যে আমার মতো একজন সাধারণ নারী যে আমি আমার প্রতি যে অন্যায়টা হয়েছে, আমার প্রতি যে জুলুমটা হয়েছে, আমি সেটার প্রতিকার চেয়েছি মহামান্য আদালতে এবং আমি মহামান্য আদালতের কাছে কৃতজ্ঞ যে আমি সন্তুষ্ট। এখন কি আবারও যাবেন কিনা আদালতে? আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলি, মহামান্য আদালত হচ্ছে একটা হচ্ছে যে আপনার রায় দিয়েছে আমার দোকানটা খুলে দেওয়ার জন্য, এখন কিন্তু পূর্ণাঙ্গ রায় দেয় নাই। হ্যাঁ, পূর্ণাঙ্গ রায় শুনানি হবে ঈদের পরে, তখন পূর্ণাঙ্গ রায় দেবে। আপনি বলেছিলেন যে আপনার কথা বলেছেন যে কথাগুলো আমি এটাই বলতে চাই, আপনি ওই পাকিস্তানি ড্রেসের যে কথাটা, এই কথাটা আপনি ক্লিয়ার করেননি আসলে। পাকিস্তানি ড্রেস বলে যেটা বিক্রি করা হচ্ছে এটা কি আদালতে এটা কি? আচ্ছা, আমি কিন্তু উল্লেখ করেছি যে আমি যেখান থেকে হোলসেলে কিনি, হ্যাঁ আমি কিন্তু ইম্পোর্টার, আমি কিন্তু শুরু থেকে বলেছি আমার লাইসেন্স কি, আমি হচ্ছে খুচরা রেডিমেড গার্মেন্টস খুচরা বিক্রেতা, আমি কিন্তু কোনো ইম্পোর্টার বা পাইকারি বিক্রেতা না, আমি অন্য জায়গা থেকে কিনে নিয়ে আসি। তো আমি যে লাকানি কালেকশন থেকে, যেখানে লাকানি কালেকশন স্বীকারোক্তি দিয়েছে আমার কাছে সে 5000 পিস ড্রেস বিক্রি করেছে, সেখানে সে এটা কোথায় থেকে নিয়ে আসছে এটা কিন্তু নিশ্চিত আমি করতে পারবো না, বা ইম্পোর্টের কাগজ কিন্তু আমি দেখাতে পারবো না ভাইয়া। তিনি কিন্তু অস্বীকার করেছেন যে এটা পাকিস্তানি, সেটা ওনার বিষয়, উনি কিন্তু এটাও স্বীকার করেছেন উনি আমার 5000 পিস ড্রেস বিক্রি করেছেন। এখন সেই 5000 পিস ড্রেসের মধ্যে উনি এখন সেটা তো আমি তো জীবনে পাকিস্তান যাইনি, আমি ইম্পোর্টারও না, আমি কিভাবে সেটা নিশ্চিত করব? তাহলে এটাই প্রমাণিত যে প্রোডাক্ট ছিল ওটা পাকিস্তানি ছিল না, এটা এখনো প্রমাণিত হয়নি, সেটা তো মহামান্য হাইকোর্টে। যেহেতু আমি খুচরা বিক্রেতা, আমি আমার হোলসেলারের থেকে কিনে নিই, আমার হোলসেলার আমাকে যেটা এনশিওর করে আমি কিন্তু সেটাই বোঝাবো। এবং আমি এখন মিডিয়ার মাধ্যমে একটা জিনিস আমি বলতে চাই, বিগত এই কয়েকদিনে আমি একজন উদ্যোক্তা হিসেবে আমি তো অনেক কিছু শিখেছি। তো আমি একটা জিনিস হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে সানবিজ বাই টনি পাকিস্তানি আর অন্য কোনো দেশের আমি নামও বলতে চাই না, সানবিজ বাই টনি তার প্রত্যেকটা পণ্য তার নিজস্ব ট্যাগে বিক্রি করবে, নিজস্ব ব্র্যান্ড ট্যাগে বিক্রি করবে। বিকজ সানবিজ বাই টনির পণ্য মানুষ কিনে সানবিজ বাই টনিকে দিতে, তো সানবিজ বাই টনি তার নিজস্ব ট্যাগে, সানবিজ বাই টনির ট্যাগে কিন্তু এখন প্রত্যেকটা পণ্য যাবে। এটা আমাদের জন্য দেখেন, আমাদের পাকিস্তানি বিক্রি করতে হবে বা অন্য কোনো দেশের পণ্য বিক্রি করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। আমার সানবিজ বাই টনি শুরুই হয়েছে দেশি শাড়ি দিয়ে, আমি টাঙ্গাইলের শাড়ি দিয়ে শুরু করেছি এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা দেশি বিদেশি সব ধরনের পণ্য আমাদেরকে রাখতে হয়েছে পরবর্তী সময়ে, যখন আমাদের প্রতিষ্ঠান একটু করে বড় হয়েছে। এবং আমি এই ঘটনার পরে আমার নিজের কাছে মনে হয়েছে, আমি নিজের সিদ্ধান্ত নিয়েছি সানবিজ বাই টনির আজকের পর থেকে যত পণ্য যাবে, অলরেডি আমাদের কার্যক্রম চলতেছে, প্রত্যেকটা পণ্যের গায়ে শুধুমাত্র সানবিজ বাই টনির ট্যাগ থাকবে। আচ্ছা, আপনি বলছিলেন যে সামগ্রিক যে ঘটনাটা হয়েছে এটা আপনি হয়রানি করার জন্য করা হয়েছে। জব্বার মোল্লার নামে এটা হলো যে আব্দুল জব্বার মোল্লার কোনো এক বন্ধু এই ব্যবসার সাথে এই হয়রানি করতে এই বিষয়টা আপনি তুলেছেন, এটা আসলে সত্যি কথা। আচ্ছা, এটা হচ্ছে তদন্তের বিষয় এবং প্রমাণ সাপেক্ষ বিষয়। হ্যাঁ, আমি সেটা হচ্ছে যে এটা হয়তো যেহেতু আদালতের বিষয়, এটা হচ্ছে আপনার প্রমাণ সাপেক্ষ ব্যাপার, এটার এই বিষয়ে আমরা প্রমাণ জোগাড়ের চেষ্টা করতেছি এবং প্রমাণ হলে অবশ্যই সেটা। আপনি বলেছেন যে আপনার পোশাক নিয়ে কথা বলছেন, কিন্তু আপনি ভোক্তাকে দোষী করছেন। ভোক্তার কোন কর্মকর্তা যদি নাম বলতেন স্পেসিফিক, যে এই কর্মকর্তা আপনার পোশাক নিয়ে কথা বলেছে যদি বলতেন? স্বয়ং জব্বার মন্ডল নিজে আমার ম্যানেজারকে বলেছে, যেটা বলেছে যে জব্বার মন্ডল নিজে বলেছেন আমার ম্যানেজারকে যে আপনার ম্যাডামকে আমার পাশে দাঁড়াইতে না করবে, আমার পাশে বসতে না করবেন, আরেকটা পোশাক ওনার ড্রেসের দিকে তাকানো যায় না। হ্যাঁ, এটা অপ্রাসঙ্গিক মন্তব্য কিন্তু উনি আমাকে নিয়ে করতে পারেন না। তাহলে নারীর স্বাধীনতার বিষয়
বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ালো। আজকে 2024 সাল, যেখানে আমি আবারও বলতে চাই, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী এবং যিনি আমাদেরকে অভয় দিচ্ছেন নারী স্বাধীনতা, নারীর অধিকার এবং নারী উদ্যোক্তা তৈরির জন্য, তাহলে আমরা 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 কোথায় যাবো? আরেকটি প্রশ্ন ছিল, সেটি আমার হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর কোনো মিডিয়া না, হাউস না, বা কোনো গণমাধ্যম না, সেক্ষেত্রে আপনাকে তার টক শোতে যে ফোর্স করা হয়েছে, এটা আপনি কিভাবে দেখছেন বিষয়টি যে ফোর্স করা হলো? আলোচনা যেখানে ওনাদের জব্বার মন্ডল ছিলেন, ওনাদের ডিজি মহোদয় ছিলেন, আমার অভিযোগকারী ছিলেন, আমি ছিলাম। আসলে আপনি একজনকে একটা অপরাধ যদি প্রমাণিত হয়, আপনি কয় ধরনের শাস্তি দিলেন? আপনি দোকান বন্ধ করলেন, আপনি 2 ধারায় জরিমানা নিলেন, আপনি মিডিয়া ট্রায়াল করে একটা মেয়েকে, একজন মাকে, একজন নারী উদ্যোক্তাকে আপনি সামাজিকভাবে বিধ্বস্ত করলেন। এই যে মিডিয়া ট্রায়ালের ফলে একজন নারীর কি পরিমাণ ক্ষতি হইতে পারে, এটা আসলে আমার মনে হয় আপনারা সবাই এই ঘটনার মাধ্যমে বুঝতে পেরেছেন। যেখানে আমি আসলে আমি এতটাই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম ওই সময়টাতে, যে এত নিউজ, এত এই হচ্ছে প্রতারণা, গুলিস্তান, এইসব বিভিন্ন শব্দ ব্যবহার করে যে নিউজগুলো করা হয়েছিল, আমি একটা সময় আসলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আসলে আর এই ব্যবসা করবো, আমার প্রতিষ্ঠানের সকল কার্যক্রম করবো, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এটা। পরবর্তী সময় আমার স্টাফরা আসলে আমাকে এত রিকোয়েস্ট করে, ওরা আমাকে মেন্টালি অনেক সাপোর্ট দেয়, যেখানে আপনি মানে আমরা এত 250 মানুষ আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, আমরা কার কাছে যাবো? ঠিক আছে। কথা বলছেন লাস্ট, যেহেতু আপনি বলেছেন সেটা হচ্ছে আমরা যোগাযোগ মাধ্যমে দেখেছি নানান মন্তব্য আপনার ব্যাপারে করে বা আপনিও করে থাকেন, বা পোশাক নিয়েও বেশ কিছু মন্তব্য আমরা দেখে থাকি। আপনি আসলে পরিবর্তনটা আনলেন কিনা, বা আদালতের ব্যাপারে কোনো আমি আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে পোশাককে কি পোশাক করবে? পোশাক হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, আপনি শার্ট প্যান্ট করবেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। কি পোশাক করবে একটা ব্যক্তি কি পোশাক করবে, সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা। তো আমি কি পোশাক করবো সেটা একান্তই আমার ব্যক্তিগত স্বাধীনতা, এবং জিনিসটা আমার মনে হয় না যে এটা এরকম অপ্রাসঙ্গিক মন্তব্য কোনো নারীকে নিয়ে করা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আমাকে বুলিং করে আমার ব্যক্তিগত কারণগুলা নিয়ে, বা যারা বুলিং করে, শুধু আমাকে না, আমার মনে হয় যত নারী সোশ্যাল মিডিয়াতে আছে প্রত্যেকটা নারীকে কোনো না কোনো ভাবে বুলিং করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা তো কখনো দেখি না এগুলো নিয়ে প্রতিবাদ হইতে, যে কেন বুলিং করা হয়, কেন বুলিং এর শিকার হয় না নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই যে নোংরা বুলিংটা করা হয়, এই নোংরা বুলিং নিয়ে কয়টা প্রতিবাদ হয়? এখন আমরা যখন কেউ, আমার মতো কেউ যখন একজন প্রতিবাদী নারী যখন প্রতিবাদ করে, তখন প্রতিবাদী নারীকে এই সমাজের অনেকেই এই প্রতিবাদী নারীকে মেনে নিতে পারে না। এই যে নারীর প্রতি সহিংসতার বিষয়টা এখানে আবারও স্পষ্ট। আদালত, ওনারা তো রাজু নামের অভিযোগকারীর বিষয়ে কোনো কিছু এখনো দেখাতে পারে নাই, আর এটা হচ্ছে আদালতের বিষয়। বিজ্ঞ আদালতের প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল এবং বিজ্ঞ আদালতের প্রতি আমি আস্থা রাখি। এটা পূর্ণাঙ্গ রায়ের পরে আপনারা অবশ্যই এ বিষয়ে ছিলেন। আপনার উপর আইনের প্রয়োগ না করে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে? অবশ্যই হয়েছে, এবং মিডিয়ার অপব্যবহার করা হয়েছে। একজন নারীর বা একজনকে যখন আপনি দোকান বন্ধ করবেন, শাস্তি দিবেন, সেখানে আবার মিডিয়া ট্রায়াল কেন? যেখানে আমি 14 তারিখ নিজে যে স্বয়ং জরিমানা দিয়েছি, তারপরে ওনাদের কথায় আমি রক্ত করেছি। পরের দিন ওনারা আশ্বস্ত করেছিলেন পরের দিন দোকান খুলে দিবে। পরের দিন আমার ম্যানেজার যায়, যাওয়ার পরে ওনারা বলে আপনার ম্যাডামকে আবার আসতে বলেন। পরের দিন আমি আবার যাই, পরের দিন আমাকে সারাটা দিন বসায় রাখা হয় সেখানে। তারপরে সন্ধ্যার সময় তারা বিভিন্ন কথা বলে, তারা আমাকে বিভিন্ন বাহানা দিয়ে আমাকে ঘুরাইতে থাকে, এবং তারপরের দিন আমার ম্যানেজার আবার যায়, আমার ম্যানেজারকে দিয়ে জোর করে মিডিয়ার সামনে কথা বলানো হয়। তাহলে মিডিয়ার এই যে মিডিয়ার ট্রায়ালটা কেন? মানে আপনার জনপ্রিয়তা কি ভোক্তা অধিকার তার নিজস্ব প্রচারণায় কাজে লাগিয়েছে এমনটা মনে করছেন, বলছেন আপনি? অবশ্যই আমার মনে হয় যে কাজে লাগাইতে পারে, যেহেতু আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার আমি আমার স্পষ্ট কথা এবং আমি আমার প্রতিবাদের জন্য বারবার আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাকে তুলে ধরা হয়েছে। এটা অবশ্যই হতে পারে, এবং আমার কাছে মনে হয় এখানে কোনো একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাকে এই হয়রানি করা হয়েছে। বাধাটা আমি অতিক্রম করতে পেরেছি, সেটা আরো নারী ইন্সপায়ার করবে। ব্যবসা করতে গেলে বাধার সম্মুখীন হতে হবে, বাংলাদেশের সরকারের আইন অনুযায়ী এবং বাংলাদেশের
বিচার ব্যবস্থার যে পরিমাণ স্বচ্ছ, যে কোনো নারী উদ্যোক্তা যদি হয়রানির শিকার হয়, সে যদি মহামান্য আদালতের কাছে যায়, আমি মনে করি যে নারী উদ্যোক্তা ন্যায় বিচার পাবে।